ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। হাওড়ার শিবপুরে এক রাজনৈতিক নেতার বাড়িতে পুলিশি অভিযানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তদন্তে গিয়ে পুলিশ এমন এক বিলাসবহুল বাড়ির খোঁজ পেয়েছে যা ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে বড় তথ্য উঠে আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীর খুনের ঘটনায় এবার তদন্তভার নিয়েছে সিবিআই। রাজ্যে নতুন সরকার গঠনের পর শিল্প ও বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় এক বণিক সভার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার শিল্পের জন্য আরও স্বচ্ছ ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করা হবে। নিট ইউজি 2026 পরীক্ষা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ গেস্ট পেপার ফাঁসের অভিযোগ সামনে আসতেই শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতা বদলের পরেও কি বদলায়নি প্রশাসনিক পুরনো সংস্কৃতি? কলকাতার আদালত চত্বরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, সাধারণ অভিযুক্তদের মতো নয়, বরং বিশেষ সুবিধা দিয়েই আদালতের লকআপে রাখা হয়েছিল তাকে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘটল এক নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত নির্দিষ্ট চেয়ারে বসতে অস্বীকার করলেন শুভেন্দু অধিকারী। কাঁথির এক ছোট্ট টেলারিং দোকান, আর সেখানেই লুকিয়ে আছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বহু বছরের স্মৃতি। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের অর্থনীতি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কারণ বর্তমানে রাজ্যের ওপর রয়েছে 7.5 লক্ষ কোটিরও বেশি ঋণেই বোঝা। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। হাওড়ার শিবপুরে এক রাজনৈতিক নেতার বাড়িতে পুলিশি অভিযানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তদন্তে গিয়ে পুলিশ এমন এক বিলাসবহুল বাড়ির খোঁজ পেয়েছে যা ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সূত্রের খবর, বাড়ির ভেতরে একাধিক গোপন পথ ও নিচের তলায় যাওয়ার বিশেষ ব্যবস্থা দেখে তদন্তকারীরাও অবাক হয়েছেন। দামি আসবাবপত্র, আধুনিক সাজসজ্জা এবং একাধিক বিলাসবহুল সুবিধা থাকা এই বাড়িকে ঘিরে এখন নানা প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, সাম্প্রতিক এক অশান্তির ঘটনায় নাম জড়ানোর পরই অভিযুক্তকে খুঁজতে সেখানে পৌঁছায় পুলিশ। যদিও অভিযানের সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না এবং এখনও তার খোঁজ চলছে বলে সূত্রের দাবি। স্থানীয়দের একাংশের বক্তব্য, সাধারণ রাজনৈতিক পরিচয়ের আড়ালে এত বড় আয়োজন কিভাবে তৈরি হল তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখছে এবং ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কিনা তাও যাচাই করা হচ্ছে। এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত ঘটনার অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানুতর। এখন নজর পুলিশের পরবর্তী তদন্ত ও অভিযুক্তের সন্ধানের দিকে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে বড় তথ্য উঠে আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীর খুনের ঘটনায় এবার তদন্তভার নিয়েছে সিবিআই। ঘটনার এক সপ্তাহ পরও রহস্য পুরোপুরি কাটেনি। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং এর পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থল ঘুরে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। সূত্রের দাবি, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, শার্প শুটার নিয়োগ, নজরদারি, গাড়ি ও পালানোর পরিকল্পনা সব মিলিয়ে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, পুরো ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। কে বা কারা এই হামলার মূল পরিকল্পনাকারী এবং কেন এত বড় অঙ্কের টাকা খরচ করা হলো সেটাই এখন তদন্তের মূল প্রশ্ন। এলাকায় এখনও কড়া নজরদারি চলছে এবং স্থানীয় সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী সংস্থার আশা, প্রযুক্তিগত তথ্য ও জেরা মিলিয়ে খুব শীঘ্রই পুরো ঘটনার নেপথ্যের চক্র সম্পর্কে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে। রাজ্যে নতুন সরকার গঠনের পর শিল্প ও বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় এক বণিক সভার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার শিল্পের জন্য আরও স্বচ্ছ ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করা হবে।
তার বক্তব্য, ব্যবসা বা কারখানা গড়তে গিয়ে কোনো রাজনৈতিক চাপ বা অতিরিক্ত বাধার মুখে পড়তে হবে না শিল্পপতিদের। কেউ অযথা চাপ সৃষ্টি করলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে শিল্পপতি, ব্যবসায়ী এবং বিনোদন জগতের প্রতিনিধিদের সামনে শ্রমিক রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, নতুন সরকার জমি নীতি এবং বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করার দিকে জোর দিচ্ছে। একই সঙ্গে রাজ্যের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। বক্তৃতার একাংশে অতীতের কিছু শিল্প ঘোষণাকেও পরোক্ষে কটাক্ষ করতে দেখা যায় তাকে, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। পাশাপাশি চলচ্চিত্র শিল্পের স্বাধীনতা ও বিনোদন জগতের উন্নয়নের আশ্বাসও দেন তিনি। সব মিলিয়ে শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিয়ে রাজ্যে নতুন বিনিয়োগ আকর্ষণের চেষ্টা শুরু হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক ও ব্যবসায়িক মহল। নিট ইউজি 2026 পরীক্ষা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ গেস্ট পেপার ফাঁসের অভিযোগ সামনে আসতেই শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেওয়া এই বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, পরীক্ষার বহু আগেই সম্ভাব্য প্রশ্নের একটি বিশেষ নথি বিভিন্ন কোচিং নেটওয়ার্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছিল। তদন্তকারী সূত্রের দাবি, সেই নথিতে থাকা বহু প্রশ্নের সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের উল্লেখযোগ্য মিল পাওয়া গেছে। জানা গেছে, এই গেস্ট পেপার কয়েক লক্ষ টাকায় বিক্রিও করা হয়েছিল। রাজস্থান, উত্তরাখণ্ড সহ একাধিক জায়গা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে তদন্তকারী সংস্থাগুলি। পুরো ঘটনায় বড়সড় চাপে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। যদিও এনটিএ দাবি করেছে পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্যেই নেওয়া হয়েছিল এবং প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। কিন্তু অভিযোগ সামনে আসার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তভার হাতে নেয়। এরপরই পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা। বিরোধীদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ধাক্কা খাচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এখন বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। নতুন পরীক্ষার দিনক্ষণ কবে ঘোষণা হবে, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ। ক্ষমতা বদলের পরেও কি বদলায়নি প্রশাসনিক পুরনো সংস্কৃতি? কলকাতার আদালত চত্বরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, সাধারণ অভিযুক্তদের মতো নয়, বরং বিশেষ সুবিধা দিয়েই আদালতের লকআপে রাখা হয়েছিল তাকে। মঙ্গলবার আদালতে হাজিরার সময় কয়েকজন আইনজীবী দাবি করেন, লকআপের ভেতরে সুজিত বসুকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল এবং মাথার ওপরে চলছিল পাখা। এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। তাদের বক্তব্য, একজন সাধারণ অভিযুক্ত যেখানে ন্যূনতম সুযোগ সুবিধাও পান না, সেখানে প্রাক্তন মন্ত্রীর জন্য কেন আলাদা ব্যবস্থা করা হবে? প্রতিবাদ জানাতেই পুলিশের সঙ্গে আইনজীবীদের তর্কাতর্কি শুরু হয় বলে অভিযোগ। আদালত চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে তোলা হয়। আর সেই সময়ই সামনে আসে এই তথাকথিত ভিআইপি ট্রিটমেন্টের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, সরকার বদলালেও কি এখনও প্রশাসনের একাংশ পুরনো প্রভাবের ছায়াতেই কাজ করছে? এখন এই ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর সবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘটল এক নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রী হবার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত নির্দিষ্ট চেয়ারে বসতে অস্বীকার করলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, গত 5 বছর বিরোধী দলনেতা হিসেবে যে আসনে বসতেন শুভেন্দু, মুখ্যমন্ত্রী হবার পরেও সেই চেয়ারেই বসতে চান তিনি। ইতিমধ্যেই তার পুরনো চেয়ারটি সরিয়ে মুখ্যমন্ত্রীর কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র আসন পরিবর্তন নয়, বরং নিজের রাজনৈতিক সংগ্রাম ও লড়াইয়ের দিনগুলিকে স্মরণে রাখার এক প্রতীকী বার্তা। দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে এই সিদ্ধান্ত নেওয়ায় বিধানসভার অন্দরেও তৈরি হয়েছে নতুন আলোচনা। অন্যদিকে গত 15 বছর ধরে ব্যবহৃত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঐতিহ্যবাহী চেয়ারটি এখন বিরোধী দলনেতার কক্ষে রাখা হয়েছে। তবে বর্তমান বিরোধী দলনেতা সেই চেয়ার ব্যবহার করবেন নাকি নতুন আসন বেছে নেবেন, তা এখনও স্পষ্ট নয়। ক্ষমতার পালাবদলে পর বিধানসভার দল এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ সাধারণ মানুষের কাছে একটি আলাদা বার্তা পৌঁছে দিচ্ছে, যেখানে ব্যক্তিগত সংগ্রাম ও রাজনৈতিক যাত্রাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত স্পষ্ট। কাঁথির এক ছোট্ট টেলারিং দোকান,
আর সেখানেই লুকিয়ে আছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বহু বছরের স্মৃতি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই শুভেন্দু নিজের পোশাক তৈরি করাতেন স্থানীয় দর্জি রবীন্দ্র চৌধুরীর দোকানে, যাকে সবাই ভালোবেসে রবিদা নামে চেনেন। সময় বদলেছে, রাজনীতির ময়দানে এসেছে বড় সাফল্য, কিন্তু বদলায়নি পুরনো সম্পর্ক। মুখ্যমন্ত্রী হিসাবে ব্রিগেড ময়দানে শপথ নেওয়ার দিনেও শুভেন্দুর গায়ে ছিল সেই রবিদার হাতেই তৈরি খাদির পাঞ্জাবি। এই ঘটনায় আবেগে ভাসছেন প্রবীণ দর্জি। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই শুভেন্দু ছিলেন শান্ত স্বভাবের এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। আড্ডার চেয়ে পড়াশোনা ও রামকৃষ্ণ মিশনে সময় কাটাতেই বেশি পছন্দ করতেন তিনি। আজও নাকি পোশাকে বাড়তি চাকচিক্য পছন্দ করেন না মুখ্যমন্ত্রী। রবিদার কথায়, অনেকেই বড় জায়গায় পৌঁছে পুরনো মানুষদের ভুলে যান, কিন্তু শুভেন্দু অধিকারী এখনও আগের মতোই যোগাযোগ রাখেন। শপথ অনুষ্ঠানের সেই বিশেষ পাঞ্জাবির বাড়তি কাপড়ও আশীর্বাদ হিসাবে যত্ন করে রেখে দিয়েছেন রবিদা। এখন জেলার বহু রাজনৈতিক নেতা তার দোকানে পোশাক বানাতে এলেও মুখ্যমন্ত্রীর জন্য পোশাক তৈরি করার অনুভূতি আলাদা বলেই জানিয়েছেন তিনি। বহুদিনের স্বপ্ন ছিল বাংলার মুখ্যমন্ত্রীর পোশাক নিজের হাতে তৈরি করবেন, আর সেই স্বপ্ন পূরণ হওয়ায় আজ গর্ব আর আবেগে ভাসছে কাঁথির সেই ছোট্ট দর্জির দোকান। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের অর্থনীতি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা, কারণ বর্তমানে রাজ্যের ওপর রয়েছে ৭.৫ লক্ষ কোটিরও বেশি ঋণেই বোঝা। তবুও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগের সরকারের চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। আর এই পরিস্থিতিতে রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগারওয়ালের বক্তব্য ঘিরে বাড়ছে কৌতূহল। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, সরকারের প্রধান লক্ষ্য হবে রাজস্ব আদায় বাড়ানো এবং অপ্রয়োজনীয় খরচ কমানো। তিনি বলেন, অর্থ দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক হবে, সব নথি খতিয়ে দেখে নতুন পথ বের করা হবে, যাতে সাধারণ মানুষের জন্য কাজ থেমে না যায়। মুখ্য সচিব আরও বলেন, দীর্ঘদিন পর রাজ্যে এমন সরকার এসেছে যেখানে কেন্দ্র এবং রাজ্যে একই দলের প্রশাসন চলছে, ফলে উন্নয়নের গতি আরও বাড়তে পারে। তার মতে জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছে, তাই প্রশাসনের দায়িত্ব এখন সেই প্রত্যাশা পূরণ করা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়লে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সুবিধা পাওয়াও সহজ হতে পারে। নতুন সরকারের এই আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ রোডম্যাপ এখন রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকের মতে আগামী কয়েক মাসেই বোঝা যাবে এই ডাবল ইঞ্জিন প্রশাসন বাস্তবে কতটা বদল আনতে সক্ষম হয় বাংলার অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে। এখন সবার নজর নবান্নের পরবর্তী সিদ্ধান্তের দিকে।